আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং করছো নিয়মিত পড়াশোনা। আমি তোমাদের নগর অর্থনীতি প্রায় ম্যাক্সিমাম চ্যাপ্টারে কিন্তু শেষ করতে পেরেছি, আর আমরা একদম কোর্সের শেষ প্রান্তে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা পূর্বে যে ক্লাসগুলো হয়েছে সেইগুলো প্রায় নিয়মিতভাবে তোমরা দেখো, বোঝো এবং রপ্ত করার চেষ্টা করো। আমি তোমাদের কোর্স টিচার নাজরিন জাহান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের নিয়মিত ক্লাসে শুরু করি। আমার অর্থনীতি বিভাগের প্রিয় তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, আমাদের কোর্সের নাম কি? নগর অর্থনীতি। আর আমাদের চ্যাপ্টার কি? নগর শ্রম বাজার, অর্থাৎ অধ্যায় নবম নিয়ে আজকে আমরা আলোকপাত করব বা আলোচনা করব। আজকের আমাদের আলোচ্য বিষয়গুলো কি সেগুলোকে জেনে নেই। বাংলাদেশের নগর শ্রম বাজারের প্রকৃতি কীরূপ, নগর শ্রম বাজার বলতে কি বুঝি, আর নগর শ্রম বাজারে অদক্ষতা বা অসমর্থা বলতে কি বুঝি, নগর শ্রম বাজারে অদক্ষতা দূরীকরণের উপায় বর্ণনা করতে হবে, আর নগর শ্রম বাজারে বৈশিষ্ট্যসমূহ কি বাংলাদেশের প্রেক্ষিতে উল্লেখ করব। তাহলে প্রথমেই আসি, বাংলাদেশের নগর শ্রম বাজারের প্রকৃতি কীরূপ। এই প্রশ্নটা আমরা আলোচনার আগে আমরা বলি নগর শ্রম বাজার বলতে কি বুঝি। তাহলে নগর শ্রম বাজার বলতে কি বুঝি, বা নগর শ্রম বাজারের ধারণা কি, বা নগর শ্রম বাজার কাকে বলে। নগরায়নে শুধু মানব ইতিহাসের সাথে সরাসরি জড়িত। নগরায়নের সাথে সাথে একটি দেশের শ্রম বাজারও ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। নগর শ্রম বাজারের মধ্যে নগর এলাকার শ্রমিকের পরিমাণ, স্থায়ী এবং অস্থায়ী শ্রমিক নিয়োগ, শ্রমিকের কাজের ধরন, শ্রমিকের মজুরি, নারী এবং পুরুষ শ্রমিকের অনুপাত প্রভৃতি বিষয়গুলো মূলত আলোচনায় প্রাধান্য পায়। এখন আমরা আলোচনা করব নগর শ্রম বাজার বলতে আমরা কি বুঝি। একদম ডেফিনেশন এখন আমরা বলবো। সেটা হচ্ছে, নগর এলাকায় বিদ্যমান যে বাজারে শ্রমিকরা কাজের ব্যাপারে আগ্রহী থাকে এবং মালিক বা নিয়োগদাতারা সম্ভাব্য শ্রমজীবী লোক সন্ধান করে এবং যেখানে শ্রমজীবীদের জন্য মজুরি নির্ধারিত হয় তাকে নগর শ্রম বাজার বলা হয়। আর নগর শ্রম বাজারের ধরন হলো নগর শ্রমের চাহিদা, শ্রমের যোগান এবং নগর ভারসাম্য সম্পর্কে ধারণা দেওয়াকে বোঝায়। আবার নগর এলাকার শ্রমের প্রকরণ এবং এদের গতিশীলতা ছাড়াও মজুরি বিষয়ক আলোচনা দ্বারাই শ্রম বাজারের প্রকৃতি নির্দেশ করা হয়। নগর শ্রম বাজার স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় ধরনের হতে পারে, বিধায় এর পরিধিও অনেক প্রসারিত। নগর শ্রম বাজারের মধ্যে বাজার প্রতিযোগিতা, মজুরির হার, শ্রমিক মালিক সম্পর্ক, বাজার নির্ভরযোগ্যতা সম্পন্ন শ্রমিক, পারিপার্শ্বিক পরিবেশ, বাজার চাহিদা, বাজার যোগান, শ্রমজীবীদের অবস্থান, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত। তাই আমরা পরিশেষে বলতে পারি যে নগর শ্রম বাজারে চাকরিদাতাদের মাঝে দক্ষ ও কর্মঠ জনবল নেওয়ার প্রতিযোগিতা দেখা যায়। শ্রমিক শ্রেণী মজুরি এবং বেতনের বিনিময়ে প্রচেষ্টা ও সময় দিয়ে থাকে। আবার প্রতিষ্ঠানগুলো তাদের শ্রমিককে কাজে লাগিয়ে পণ্য ও সেবা উৎপন্ন করে এবং প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নগর শ্রম বাজার বলতে কি বুঝি বা নগর শ্রম বাজারের ধারণা আমরা পেলাম। এরপরে আসি, বাংলাদেশে নগর শ্রম বাজারের প্রকৃতি কিরূপ। এখন নগর শ্রম বাজারের প্রকৃতি আলোচনা করার আগে আমি বলি যে নগরে বিদ্যমান যে বাজার শ্রমিকরা কাজ খোঁজে, চাকরিদাতারা সম্ভাব্য শ্রমজীবী লোক সন্ধান করে এবং যেখানে শ্রমজীবী মানুষদের জন্য মজুরি নির্ধারিত হয়ে থাকে তাকে নগর শ্রম বাজার বলা হয়ে থাকে। আর নগর শ্রম বাজারের প্রকৃতি বলতে নগর এলাকার শ্রমের প্রকরণ এবং এদের গতিশীলতা, মজুরি বিষয়ক আলোচনাকে বোঝানো হয়ে থাকে। আর এই নগর শ্রম বাজারের প্রকৃতি বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা করা যায়, যেখানে বাংলাদেশের মধ্যে শ্রমিকদের চাহিদা ও যোগানের প্রেক্ষিতে মজুরির হার অনেকাংশে নির্ভর করে থাকে। এখন আমি আলোচনা করব বাংলাদেশের নগর শ্রম বাজারের প্রকৃতি। বাংলাদেশের নগর এলাকায় শ্রমিকের পরিমাণ, শ্রমিকের কাজের ধরন, স্থায়ী এবং অস্থায়ী শ্রম নিয়োগ, নগর কর্মে নিয়োজিত নারী পুরুষ প্রভৃতি বিষয়াদি শ্রম বাজারের প্রকৃতি বিশ্লেষণে প্রাধান্য পায়।
এই শ্রম বাজার সম্পদ বন্টনের ক্ষেত্রে অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যেখানে চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে শ্রমিকের মজুরি নির্ধারিত হয়। যেখানে শ্রমিকের যোগান বেশি কিন্তু চাহিদা কম, সেখানে কম মজুরি। আবার যেখানে শ্রমিকের চাহিদা বেশি কিন্তু যোগান কম থাকে, সেখানে বেশি মজুরি নির্ধারিত হয়ে থাকে। এক কথায় বলা যায়, চাহিদা ও যোগান যেখানে একত্রিত হয় সেখানেই মজুরিও নির্ধারিত হয়। বিষয়টি দেখো ছকের সাহায্যে আমরা দেখাচ্ছি। দেখো শ্রম বাজার থেকে আসতে কি শ্রমিক চাহিদা এবং শ্রমের যোগান। এই শ্রমিকের চাহিদা এবং শ্রমের যোগানের ভিত্তিতেই মজুরির হার নির্ধারণ করা হয়। এরপরেও বলা যায় যে কিছু বিষয়ের উপরে এই বাংলাদেশের নগর শ্রমের প্রকৃতি মানে তার রূপ দেখা যায় বা প্রকৃতি ব্যাখ্যা করার ক্ষেত্রে কিছুটা বিষয় আলোচনা করা উচিত। তাহলে কি কি বিষয়গুলো? প্রথমেই বলছি শিক্ষিত বেকারত্বের হার। বাংলাদেশের শিক্ষিত বেকারত্বের হার জাতীয় বেকারত্বের হারের চাইতে অনেক বেশি। যেখানে শহরে শিক্ষিত শ্রমিকদের বেকারত্বের হার 7.6%, যা গ্রামীণ শিক্ষিত শ্রমিকদের চেয়ে 5.0% বেশি দেখা যায়। শহরে এই বেকারত্বের হার বেশি হওয়ার পিছনের মূল কারণ হলো তাদের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থানের সুযোগ না থাকা এবং শিক্ষা ও দক্ষতার মধ্যে অসামঞ্জস্যতা। এই সমস্যার সমাধান করতে হলে প্রয়োজন সরকারের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা। দ্বিতীয়ত হচ্ছে আংশিক বেকারত্ব। বাংলাদেশে চাকরিতে নিযুক্ত ব্যক্তিদের একটি বড় অংশ আংশিক বেকারত্বের শিকার। শহরের শ্রম বাজারে 49% চাকরি হলো সেবামূলক এবং এই সব চাকরির পারিশ্রমিক এবং মান খুবই নগণ্য। আর ঠিকা শ্রমিক হচ্ছে বাংলাদেশে যারা ঠিকা শ্রমিক হিসাবে কাজ করে তাদের অধিকাংশ সপ্তাহে 35 ঘন্টারও কম কাজ করে থাকে, যার ফলে তাদের জীবনযাত্রার মানও হয় নিম্ন। তাই এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে বাংলাদেশের নগর শ্রম বাজারের প্রকৃতি, বাজার নির্ভরের যোগ্যতা সম্পন্ন শ্রমিক, বাজার চাহিদা, পারিপার্শ্বিক পরিবেশ, বাজার প্রতিযোগিতা, কাজের ধরন প্রভৃতি বিষয় দ্বারা প্রভাবিত হয়ে থাকে। বাংলাদেশকে উন্নয়নের পরবর্তী ধাপে যেতে হলে অবশ্যই শ্রম বাজারের ব্যাপক উন্নয়ন সাধন করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম নগর শ্রম বাজার বলতে কি বোঝে এবং বাংলাদেশের নগর শ্রম বাজারের প্রকৃতি কিরূপ। এরপরে আসি নগর শ্রম বাজারে অদক্ষতা বা অসমর্থতা বলতে আমরা কি বুঝি। এখন আমি আলোচনা করব, এইটা তোমাকে অন্যভাবেও বলতে পারে। যেমন দেখো যে নগর শ্রম বাজার অদক্ষতা বা অসমর্থতা বিষয়টি ব্যাখ্যা করো, বা নগর শ্রম বাজারে অসমর্থতা বা অদক্ষতা কি। নগর এলাকায় যেসব শ্রমিক বসবাস করে তারা হচ্ছেন কি দৈনন্দিন কর্মে নিয়োজিত অস্থায়ী শ্রমিক, যারা পরিবহন খাত, গৃহস্থালী খাত, রাস্তাঘাট, ব্রিজ, কুলি প্রভৃতি অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত। তারা গ্রামীণ জীবন পদ্ধতি থেকে নগর প্রবেশ করে বিভিন্ন ধরনের দৈনিক শ্রমজীবী কর্মে নিযুক্ত হয়ে যায়, যার ফলে নগরে বিশাল আকৃতির অদক্ষ শ্রম বাজারের আবির্ভাব ঘটে থাকে। ফলে এদেরকে শ্রম বাজারে অদক্ষ শ্রমিক বলা হয়। আর নগর শ্রম বাজার অদক্ষতা বা অসমর্থন নিয়ে এখন আমরা আলোচনা করব যে নগর বাজার অদক্ষতা বা অসমর্থ কি। অনুন্নত শ্রম বাজারে যেসব শ্রমিক কাজ করে তাদের একটি বড় অংশই হলো অদক্ষ, যাদের তেমন কোনো প্রাতিষ্ঠানিক বা একাডেমিক শিক্ষা নেই। ফলে কর্মক্ষেত্রে তাদের যতটুকু দক্ষতা থাকা প্রয়োজন ততটুকু দক্ষতা তারা কি করতে পারে না, দেখাতে পারে না, কিংবা বলতে পারি প্রদর্শন করতে পারে না। আবার কর্মের প্রতি তাদের কোনো নিবিড়তা বা নৈপুণ্যতাও নেই। তবু এই সব অদক্ষ শ্রমিকদের নিয়োগদানের মূল কারণটাই হলো প্রথম, বেতনের সময় কম বেতন প্রদান করা। ফলে এদেরকে নগর শ্রম বাজারের অদক্ষ শ্রমিক বলে অভিহিত করা হয় বা বলা হয়ে থাকে। নগর শ্রম বাজারে এই অদক্ষার বিষয়টি পর্যালোচনা করে এর প্রকৃতি হবে কিরূপ সেটা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমেই তো বলতে হবে যে নগরের বৃহৎ শ্রম বাজারের সাথে যুক্ত রয়েছে নগর এলাকার তৈরি পোশাক শিল্পের শ্রম বাজার, যাদের প্রাথমিক স্তরের শিক্ষা থাকলেও কর্ম অভিজ্ঞতা নেই। ফলশ্রুতিতে এই শিল্পের শ্রমিকদের বড় অংশই হলো অদক্ষ শ্রমিক। আর দ্বিতীয়ত হচ্ছে অদক্ষ শ্রম বাজারে মূলত শ্রমিকরাই শোষিত হয়ে থাকে। এইরূপ শ্রম বাজারে মজুরি কৌশলগত কারণে শ্রমিকের জন্য মজুরি নির্ধারণ করা যায় না। আর তৃতীয়ত হচ্ছে নগর শ্রম বাজারে একটা বড় অংশ নির্মাণ শিল্পে নিয়োজিত থাকে। এই সব শ্রমিকদের বেশিরভাগ অশিক্ষিত এবং অদক্ষ হয়। এই ক্ষেত্রে একজন দক্ষ শ্রমিকের অধীনে বহু সংখ্যক অদক্ষ শ্রমিক কাজ করে থাকে।
আর চতুর্থত হচ্ছে শ্রম বাজারের মধ্যে এমন অনেক শ্রমিক আছে যারা ইচ্ছে করলেও বেশি মজুরি পাওয়া যায় এমন কাজে স্বাস্থ্যগত বা অন্যান্য কারণে নিজেদের সংযুক্ত করতে পারে না। আর পঞ্চমত হয়ে রয়েছে নগর এলাকায় যদি শ্রম বাজারে বেশ কিছু সরকারি এবং বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান কিন্তু বিদ্যমান থাকে, এক্ষেত্রে দক্ষ শ্রমিকের পাশাপাশি অদক্ষ শ্রমিকেরও উপস্থিতি লক্ষ্য করা যায় বা ওদের দেখা যায়। আর ষষ্ঠত হচ্ছে নগর শ্রম বাজারের অদক্ষতা থাকার কারণে নগরের অনেক সুযোগ সুবিধা এই শ্রমিক আর্থিক ত্যাগ ব্যতীত ভোগ করে থাকে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে নগর শ্রম বাজারে একটা বিরাট অংশ অদক্ষতার সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ এখানে প্রচুর অদক্ষ শ্রমিক উপস্থিতি রয়েছে। যদিও তাদের মজুরি কম, তবু তারা রাষ্ট্র থেকে প্রান্তিক সামাজিক সুবিধা বেশি লাভ করে। অদক্ষ শ্রম বাজারের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার কোনো সুযোগ হয় না এবং প্রকৃতপক্ষে অদক্ষতার মধ্য দিয়েই শ্রমিকের মজুরি বন্টন করা হয়ে থাকে। তাহলে নগর শ্রম বাজার অদক্ষতা বা অসামর্থ্যতা বলতে কি বুঝতে পারলাম? এরপরে আমরা আলোচনা করি নগর শ্রম বাজারে অদক্ষতা দূরীকরণের উপায় বর্ণনা করি। উপায়গুলো হচ্ছে, প্রথমেই রয়েছে কি প্রশিক্ষণ প্রদান। তো চলো আমরা এক এক করে আলোচনা করি যে আমরা কি বলতে চাচ্ছি, যে নগর শ্রম বাজারে অদক্ষতা দূরীকরণের উপায় কি, কিংবা আমরা বলতে পারি কি কি উপায়ে শ্রম বাজারে অসমর্থন দূর করা যায় সেটা ব্যাখ্যা করতে হবে, কিংবা বলা যায় নগর শ্রম বাজার অদক্ষতা দূরীকরণের উপায় আলোচনা করো। নগরে যেসব শ্রমিক কাজ করে তাদের বেশিরভাগ শ্রমিক অদক্ষ, মুক্তহস্ত এবং এদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আবার কাজের ক্ষেত্রে দক্ষতাও এরা দেখাতে পারে না, তাই এদেরকে শ্রমবাজারে অদক্ষতা বা অসমর্থতা বলা হয়। শ্রমবাজারে অদক্ষতা দূরীকরণের জন্য সাধারণত বিভিন্ন পন্থা অবলম্বন করা যায়, যেসব পন্থা দ্বারা সম্পূর্ণ না হলেও উল্লেখযোগ্য সমস্যার সমাধান করা সম্ভব। এখন আমরা এই দূরীকরণের উপায়গুলো বর্ণনা করব। প্রথমেই রয়েছে কি প্রশিক্ষণ প্রদান। প্রশিক্ষণ প্রদান কি, দেশের মধ্যে নিয়োগ ক্ষেত্রে সরকারের যে প্রচলিত নীতি চালু আছে তা নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্রেও তৈরিতে যথেষ্ট নয়। এমনকি জনবলের জন্য প্রচলিত চাকরির উপযুক্ত ট্রেনিং বা প্রশিক্ষণ সুবিধাগুলোও পর্যাপ্ত ভূমিকা পালন করতে পারে না। তাই কি হয়, সরকারের প্রচলিত সব প্রশিক্ষণ ব্যবস্থা জরুরি ভিত্তিতে আধুনিকায়ন করা প্রয়োজন হয়, কেননা আধুনিকায়ন ছাড়া শ্রম বাজারে অদক্ষতা নিরসন করা প্রায় অসম্ভব। দ্বিতীয় ক্ষেত্রে কি রয়েছে, যে অদক্ষ শ্রমিকদের উপযোগী করে গড়ে তোলা। অদক্ষ শ্রমিকদের চাকরি যাতায়াতের সাথে মিলিয়ে দেওয়া একটি কঠিন ব্যাপার, কেননা চাকরিদাতারা একদিকে যেমন তাদের কর্মসম্পাদনের জন্য উপযুক্ত প্রার্থী খোঁজে, ঠিক তেমনি একটি সময় বেকার জনবল তাদের প্রয়োজনে চাকরি খুঁজে বেড়ায়, যার ফলে এক্ষেত্রে মূল সমস্যা হলো দুদলের মধ্যে সমন্বয় সাধন করা। আর এই সমস্যার সমাধান দূর করতে হলে আমাদের এইসব অদক্ষ শ্রমিকদের অদক্ষতা কমিয়ে আনতে হবে। দ্বিতীয়ত কি কর্মমুখী শিক্ষার ব্যবস্থা। নগর এলাকায় যেসব শ্রমিক কাজ করে তাদের একটি বড় অংশই হলো কুলি, ফেরিওয়ালা, দিনমজুর, ড্রাইভার, অর্থাৎ অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিক। এইসব শ্রমিকের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকায় নগরে বিশাল আকৃতির অদক্ষ শ্রম বাজারের উপস্থিতি লক্ষ্য করা যায়। এক্ষেত্রে যদি তাদের প্রত্যেকের কাজের ধরন অনুযায়ী কর্মমুখী শিক্ষা দেওয়া হয়, তাহলে এই সকল শ্রমিকের উৎপাদনশীলতা উচ্চ পর্যায়ে নেওয়া সম্ভব হবে। তারপরে কি রয়েছে, চাকরিতে বা কর্মে নিয়োজিত শ্রমিককে আরো দক্ষ করে গড়ে তোলা। অর্থাৎ চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যে সকল কর্মী নিয়োজিত আছে তাদের আরো দক্ষ করে গড়ে তোলা যেতে পারে। সাধারণত অফিস, আদালত, হাসপাতাল, সেবামূলক প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, এই সমস্ত প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা কিন্তু শিক্ষিত, সেটা আমরা কিন্তু জানি। ফলে কাজে যোগদানের সাথে সাথে তাদের কাজে দক্ষতার ছোঁয়া এসে যায়। ফলশ্রুতিতে এদের দক্ষতা দ্বারা নগর শ্রম বাজারের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে থাকে এবং তাদের দক্ষতা দেশ এবং নাগরিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তাই এই আলোচনার পরিপ্রেক্ষিতে আবারও শেষ পর্যন্ত বলছি যে নগর শ্রম বাজারে অদক্ষতা দূরীকরণের উপায়গুলো কি, যে প্রশিক্ষণ প্রদান করতে হবে, অদক্ষ শ্রমিকদের উপযোগী করে গড়ে তোলাতে হবে, কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করতে হবে, চাকরিতে বা কর্মে নিয়োজিত শ্রমিককে আরও দক্ষ করে গড়ে তুলতে হবে। আর এই আলোচনার পরিপ্রেক্ষিতেই আমরা বলতে পারছি যে নগর শ্রম বাজারের একটি বিরাট অংশ অদক্ষতা বা অসামর্থ্যের সাথে সংশ্লিষ্ট।
এই শ্রম বাজারে অদক্ষতা বা অসমর্থতা কখনোই পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে না। তবে চাকরিদাতা এবং চাকরি প্রার্থীদের সমন্বয় করার পাশাপাশি যদি কিছু নীতি বা পদ্ধতি প্রয়োগ করা যায় তাহলে অনেকাংশেই নগর শ্রম বাজারে অদক্ষতা দূর করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের শেষ আলোচনার বিষয় হচ্ছে কি নগর শ্রম বাজারে বৈশিষ্ট্যসমূহ কি এবং বাংলাদেশের প্রেক্ষিতে তা উল্লেখ করব। এখন বাংলাদেশের এই প্রশ্নটাকে ভিন্নভাবেও আসতে পারে যে নগর শ্রম বাজারের প্রকৃতি এবং বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, কিংবা বাংলাদেশের নগর শ্রম বাজারে বৈশিষ্ট্যসমূহ কি কি। নগর শ্রম বাজারে চাকরিদাতাদের মধ্যে দক্ষ ও কর্মঠ জনবল নেওয়ার প্রতিযোগিতা হয়। এই ক্ষেত্রে জনবল তাদের মজুরি এবং বেতনের বিনিময়ে প্রচেষ্টা ও সময় দিয়ে থাকে। অপরদিকে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো তাদের জনবলকে কাজে লাগিয়ে পণ্য ও সেবা উৎপাদন করে থাকে। এখানে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করে থাকে, আর তাই সম্পদ বন্টনের ক্ষেত্রে শ্রম বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের নগর শ্রম বাজারের প্রকৃতি এবং বৈশিষ্ট্যগুলো কি তা এখন উল্লেখ করব বা লক্ষ্য করব। প্রথমেই আসি কি নগর শ্রম বাজারের প্রকৃতি। নগর শ্রম বাজারের প্রকৃতি কি? বাংলাদেশের নগর শ্রমিক সাধারণত দৈনিক এবং মাসিক ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে। দৈনিক শ্রমিক অনানুষ্ঠানিকভাবে শ্রমিক হিসাবে বিবেচিত হয়। এদের বেতন দৈনিক ভিত্তিতে নির্ধারিত হয়। আবার বিভিন্ন প্রতিষ্ঠানে স্থায়ী ভিত্তিতে যারা শ্রমিকের কাজ করে তারা আনুষ্ঠানিক শ্রমিক হিসাবেও বিবেচিত হয়। এদের বেতন মাসিক ভিত্তিতে সাধারণত নির্ধারিত হয়। তারপরে রয়েছে কি শ্রমিকের কাজের ধরন। বাংলাদেশে কর্মে নিয়োজিত শ্রমিক সংখ্যার 22% আনুষ্ঠানিক খাতে এবং 78% শ্রমিক অনানুষ্ঠানিক কর্মকাণ্ডে নিয়োজিত। নগরে অবকাঠামো কাজে নিয়োজিত শ্রমিক, দোকানে কর্মরত শ্রমিক, কারখানায় নিয়োজিত শ্রমিক, ড্রাইভার, পথবাসী, হেল্পার এরা মূলত নগর এলাকার শ্রমিক। তারপরে কি রয়েছে অনির্ধারিত মজুরি। অনির্ধারিত মজুরিতে বলতে বুঝছি যে বাংলাদেশে বিশেষ করে অনানুষ্ঠানিক শ্রম বাজারে কোনো রকমের চুক্তি বা নিবন্ধন না থাকায় দেশের শ্রম বাজারে অনিয়ন্ত্রিত হয়। তাই এই ক্ষেত্রে চুক্তিবিহীন ও অনির্ধারিত মজুরিতে শ্রমের যোগান দিতে হয়। তারপরে রয়েছে নারী পুরুষ শ্রমিকের সমতায়। অর্থাৎ এটা বলতে আমরা বুঝছি যে বর্তমান বাংলাদেশে একটি বিশেষ লক্ষণীয় যে অবকাঠামোগত উন্নয়ন খাতে সামষ্টিকভাবে নারী শ্রমিক এবং পুরুষ শ্রমিক একত্রে প্রায় সমান তালে কাজ করছে। 2012 সালের স্বল্পমেয়াদী এক জরিপে দেখা গিয়েছে যে নারী পুরুষ মজুরি সমতা আনার জন্য দৈনিক অবকাঠামো খাতে কর্মক্ষেত্রে নারী শ্রমিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তারপরে রয়েছে কি শ্রমিক শোষণ। অর্থাৎ শ্রমিক শোষণ বলতে বুঝছি যে বাংলাদেশের শ্রমিক শ্রেণী যখন কর্মে নিয়োজিত হয় তখন সাধারণত অনানুষ্ঠানিক খাতে সঠিক পদ্ধতিতে চুক্তি না হয় এবং মজুরি অনির্ধারিত থাকায় শ্রমিকরা শোষণের শিকার হয়। এছাড়াও শ্রমের যোগান বেশি থাকা সহ কোনো শ্রমিক সংঘ না থাকায় কারণেও শ্রমিকরা শোষিত হয়ে থাকে। তারপরে রয়েছে কি মজুরি। মজুরি বলতে বুঝছি যে দৈনিক বাজার প্রক্রিয়ায় অনানুষ্ঠানিক শ্রমিকের মজুরি নির্ধারিত হয়। আবার মাসিক ভিত্তিতেও প্রাতিষ্ঠানিক শ্রমিকের মজুরি নির্ধারিত হয়ে থাকে। তবে সময়ের পরিবর্তনে অবসরকালীন পর্যন্ত মজুরি বৃদ্ধির রেওয়াজ আছে। এরপরে আছে কি আকর্ষণজনিত কারণে নগর শ্রমিকের নিয়োগ। অর্থাৎ এটা বলতে বুঝছি যে নগরে আধুনিক সুযোগ সুবিধা বেশি থাকা এবং নগরে কর্মের মজুরি বেশি হওয়ার কারণে গ্রামীণ এলাকার জনগণ নগরের দিকে আসতে শুরু করে। অর্থাৎ নগরের আকর্ষণজনিত কারণে নগরের প্রতি শ্রমিকরা আকৃষ্ট হয়। তারপরে রয়েছে কি শ্রমিক সংঘ। উন্নত নগর শ্রম বাজারে শ্রমিক সংঘের প্রভাব রয়েছে, তাই শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায় করে থাকে। তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে নগর শ্রম বাজারে শ্রমিক সংঘের প্রভাব তেমন না থাকায় মালিকপক্ষ তাদেরকে স্বল্প হারে মজুরি প্রদান করে থাকে। তারপরে রয়েছে কি প্রাতিষ্ঠানিক শিক্ষা। অর্থাৎ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের নগর এলাকায় দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকজীবীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই 80% শ্রমিকের। আর যাদের সামান্য অক্ষর জ্ঞান আছে বা যারা পড়তে জানে তাদের কর্মসংস্থান হয় দৈনিক শ্রমজীবী, বাড়ির সিকিউরিটি বা দোকানের কর্মচারী হিসাবে। অথচ উন্নত দেশগুলোতে উন্নত শ্রম বাজারে নগর শ্রমিকের প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকা বাধ্যতামূলক, আর তাই উন্নত দেশগুলোতে কারিগরি শিক্ষার উপর অধিক পরিমাণে গুরুত্ব প্রদান করা হয়। তারপরে কি আছে যে প্রাতিষ্ঠানিক বা লিঙ্গ ভিত্তিক শ্রমিক। অর্থাৎ বাংলাদেশে 1981-2010 সময় মেয়াদে অপ্রাতিষ্ঠানিক খাতে নগরে পুরুষ শ্রমিকের কর্মসংখ্যার তুলনায় নারী শ্রমিকের কর্মসংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে দেখা যায়।
এর কারণ হিসাবে বলা যায় যে নগরে 95% তৈরি পোশাক কারখানা গড়ে ওঠার কারণে 82% নারী শ্রমিক কর্মে নিয়োজিত হয়। আবার অপরাপর অনানুষ্ঠানিক অনানুষ্ঠানিক খাতগুলোতে দেখা যায় পুরুষ শ্রমিকের সংখ্যা বেশি। এরপরে কি আছে যে বিকর্ষণজনিত কারণে নগরে শ্রমিক নিয়োগ, অর্থাৎ বিকর্ষণজনিত কারণ নগরে শ্রমিক নিয়োগ বলতে আমরা বুঝি গ্রামীণ এলাকাগুলোতে কাজ না থাকা এবং স্বল্প মজুরি থাকার জন্য বিকর্ষণজনিত কারণে নগর শ্রমিকের চাহিদা দিন দিন বৃদ্ধি পায় এবং গ্রামীণ এলাকায় থেকে শ্রমিকের যোগান হয়। ফলে নগর শ্রমের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা না হয়, নিবিড় অর্থে মজুরি অনির্ধারিত থেকে যায়। তারপরে রয়েছে কি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা। সাধারণত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর 95% নগরে থাকে, যার ফলে কেন্দ্রীয় প্রশাসনের নির্দেশনা এবং ব্যবস্থাপনার প্রভাব নগর সহ সারা দেশে বিস্তৃতি লাভ করে, আর এর ফলে উন্নয়ন কার্যে ইতিবাচক ভূমিকা পালন করে। তাই বলা যায় নগর ও দেশের উন্নয়নে নগর শ্রম বাজার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শেষ হচ্ছে কি কর্মক্ষম শ্রমশক্তির বৃদ্ধির হার, অর্থাৎ বাংলাদেশে 2012 সালে মোট শ্রমশক্তির হার 72% প্রাক্কলন করা হয়েছে। এর মূল কারণ হলো পথভাষী নারী শ্রমিকরা নগর ব্যবস্থাপনায় অধিক পরিমাণে কর্মে নিয়োজিত হচ্ছে। এছাড়াও সরকার সকলের জন্য সমান বেতন স্কেল নির্ধারণ করায় এর প্রভাব নগর শ্রম বাজারের উপর লক্ষণীয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নগর শ্রম বাজারের বৈশিষ্ট্যসমূহ কি এবং বাংলাদেশের প্রেক্ষিতে যেটা উল্লেখ করলাম তার পরিপ্রেক্ষিতে, আলোচনার পরিপ্রেক্ষিতে যে আলোচনাগুলো করলাম তার পরিপ্রেক্ষিতে আমরা শেষ পর্যন্ত বলতে পারি যে নগর শ্রম বাজারের বৈশিষ্ট্যের ক্ষেত্রে উন্নয়নশীল এবং উন্নত দেশগুলোর মধ্যে বেশ কিছুটা কিন্তু অমিল রয়েছে, তবে সময়ের সাথে সাথে এই অমিল ক্রমশ হ্রাস পাচ্ছে বা পাবে। নগরে বিদ্যমান অপ্রাতিষ্ঠানিক খাতগুলো যদি উন্নত করা যায় তাহলে দ্রুত গতিতে নগর শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি পাবে, আর এর ফলশ্রুতিতে নগর শ্রম বাজার আরও শক্তিশালী এবং উন্নত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচ্য বিষয় কি ছিল আজকে? বাংলাদেশের নগর শ্রম বাজারের প্রকৃতি কিরূপ, নগর শ্রম বাজার বলতে কি বুঝি, নগর শ্রম বাজারের অদক্ষতা কি, নগর শ্রম বাজারের অদক্ষতা দূরীকরণের উপায় কি, এবং নগর শ্রম বাজারের বৈশিষ্ট্যসমূহ কি কি এবং বাংলাদেশের প্রেক্ষিতে কিরূপ। তাহলে আশা করি আজকে তোমরা প্রতিটা জিনিস তোমরা বুঝতে পেরেছো এবং করতে পারবে রপ্ত। আর ভালো থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, অন্যকে সেই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহ প্রদান করবে, ইভেন কি তাদের বুঝাবে। তাহলে ভালো থেকো, নিরাপদে থেকো। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।